আসসালামু আলাইকুম। বিশ্ব সভ্যতা সাধারণ জ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আজকে আমরা এই বিশ্ব সভ্যতার একটা সামারি দেখব। যেই সামারিটা দেখলে আমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে এক নিমিষেই যদি দেখে যাই তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা বিশ্ব সভ্যতা খুব সংক্ষেপে দেখব। আমি একটু আগে ক্লাস করিয়েছি আমাদের পেইড ব্যাচে। সো সেখান থেকে একটু মেসোপটেমীয় সভ্যতা দিয়ে শুরু করে হিব্রু সভ্যতা পর্যন্ত আমরা মাঝখানে সভ্যতাগুলো আস্তে আস্তে একটু দেখব। যে কোন সভ্যতার কি আবিষ্কার, কোন সভ্যতা কোন সময়ে হয়েছিল। আমরা প্রথমে দেখব মেসোপটেমীয় সভ্যতা। এটাকে বলা হয় ইতিহাসের প্রথম সভ্যতা। ইতিহাসের প্রথম সভ্যতাটা যেই জায়গায় গড়ে উঠেছিল দুইটা নদীর তীরে। একটা নদীর নাম হচ্ছে টাইগ্রিস আর একটা নদীর নাম হচ্ছে ইউফ্রেটিস। এই দুইটা নদীর নাম কিন্তু ইংরেজিতে আছে। ঠিক আছে, টাইগ্রিস এবং ইউফ্রেটিস। এগুলোর বাংলা নাম হচ্ছে দজলা ও ফুরাত। এই দুইটা নদীর তীরে গড়ে উঠেছিল এই প্রথম সভ্যতাটা, ইতিহাসের প্রথম সভ্যতাটা। এই ইতিহাসের প্রথম সভ্যতাটা নদীর তীরে তো আমরা বুঝলাম, কিন্তু পৃথিবীর কোন দেশে আসলে গড়ে উঠেছিল? পৃথিবীর এটা আসলে ইরাকের পাশে। বর্তমানে ইরাক যেই অবস্থানে আছে, ইরাক যেই জায়গায় আছে, সেই জায়গার পাশে কিন্তু এই দুইটা নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। আচ্ছা, এটা কত বছর আগে গড়ে উঠেছিল? যেহেতু পৃথিবীর প্রথম সভ্যতা, আমরা বর্তমানে ২০২৫ সালে পৃথিবীতে বসবাস করছি, কিন্তু এই সভ্যতাটা গড়ে উঠেছিল আজ থেকে অনেক বছর আগে। আমরা যদি এই খ্রিস্টীয় সাল গণনাটা দেখি, তখন দেখব ঈসা আলাইহিসসালাম অথবা যীশু খ্রিস্ট, যে নামেই ডাকি না আমরা তাকে, তার জন্মের পর থেকে আমরা খ্রিস্টীয় সাল গণনা শুরু করেছি ১, ২, ৩, ৪, কিন্তু তার জন্মের পূর্ববর্তী সময়টাকে আমরা কি বলছি? খ্রিস্টপূর্ব বলছি। এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল প্রায় খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দ থেকে। খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মেসোপটেমীয় সভ্যতাটা কি হয়েছিল? গড়ে উঠেছিল। ওকে, এই মেসোপটেমীয় সভ্যতার আবার ৪টা ব্যাপার আছে। ৪টা ব্যাপারই আমরা দেখব। ৪টা ব্যাপার বলতে হচ্ছে এই সভ্যতাটা থেকে ৪টা সভ্যতা হয়েছিল। এই ৪টা সভ্যতা একটু দেখি। একটা হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা, একটা ব্যাবিলনীয়, একটা ক্যালদীয় আর একটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এই ৪টা সভ্যতার উৎস কোথায়? ৪টা সভ্যতার উৎস হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার মধ্যেই। এবং এই ৪টা সভ্যতা স্বাভাবিকভাবে ওই দজলা ফোরাত নদীর তীরে ইরাকের আশেপাশেই অবস্থান। সো অবস্থান নিয়ে আমাদের এখন টেনশন করতে হবে না। আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই সভ্যতাগুলোর আবিষ্কার কি? কি আবিষ্কার তারা করেছে বা এই সভ্যতাগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। আমরা প্রথমে দেখব অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা সেটা কি করেছে? পৃথিবীতে যে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলোর আবিষ্কার আবিষ্কার ঠিক আছে, এবং পৃথিবীকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করছে। কত ডিগ্রিতে? পৃথিবীকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করছে। এবং পৃথিবীতে যে নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, এই যে সকল রেখা আছে, সেই সকল রেখা তারা কি করছে? ইন্ট্রোডিউস করছে। পৃথিবীর সামনে তুলে ধরছে। যেহেতু এটা পৃথিবীর প্রথম দিকের একটা সভ্যতা। এরপরে আসি আমরা ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা বিখ্যাত ছিল আইন তৈরির জন্য। এই আইনের মধ্যে একটা আইন হচ্ছে কোড অফ হাম্মুরাবি। এই কোড অফ হাম্মুরাবি হচ্ছে পৃথিবীর প্রথম আইন বলা হয় এটাকে। কি বলা হয়? পৃথিবীর প্রথম আইন। পৃথিবীর প্রথম আইনের নাম কি? কোড অফ হাম্মুরাবি। এটা কোন সভ্যতায় পাওয়া গিয়েছে বা কোন সভ্যতায় গড়ে উঠেছিল? এটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতায় গড়ে উঠেছিল। মনে থাকবে? ওকে, এরপরে আসি। আজকে আমরা যখন ক্লাসটা করতেছি তখন হচ্ছে ২২ অক্টোবর। ঠিক আছে? এই জিনিসটা আমরা কোত্থেকে মানে এই জিনিসটা আমরা কিভাবে ধরলাম? আজকে ২২ অক্টোবর, আগামীকালকে ২৩ হবে, গতকালকে ২১ ছিল। এটা আমরা কোত্থেকে আনলাম? এটা আনলাম আমরা ক্যালেন্ডার থেকে। তাই না? সো ক্যালেন্ডারের তো আবিষ্কার হইছে কোন না কোন জায়গায়। এই ক্যালেন্ডারেরও আবিষ্কার হইছে ব্যাবিলনীয় সভ্যতায়। মনে থাকবে? এই ক্যালেন্ডার বা এটাকে বাংলায় বলা হচ্ছে পঞ্জিকা। বাংলায় কি বলে? পঞ্জিকা। এই পঞ্জিকার আবিষ্কার, ক্যালেন্ডারের আবিষ্কার কোথায় হইছে? হইছে হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতায়। এরপরে আমরা পরের সভ্যতাটা দেখি। পরের সভ্যতাটা দেখব হচ্ছে আমরা ক্যালদীয় সভ্যতা। বর্তমানে আমরা সপ্তাহে ৭ দিন হিসাব করে কিন্তু আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডগুলো সাজিয়ে রাখি। ও সো ব্যাপারটা হচ্ছে সপ্তাহে যে ৭ দিন গণনা শুরু করা হয়, এইটা গণনা শুরু করা হয় কোত্থেকে? ক্যালদীয় সভ্যতা থেকে। ক্যালদীয় সভ্যতাতেই প্রথমবারের মতো সপ্তাহে ৭ দিন গণনা করা হয়। এরপরে আসি, ১২টা নক্ষত্রের আবিষ্কার হয় এই ক্যালদীয় সভ্যতাতে। ১২টা নক্ষত্রের মধ্যে আমরা যদি ২-১টা নক্ষত্রের নাম বলি, আমরা দেখব হচ্ছে শুকতারা, ধ্রুবতারা। এই তারাগুলোকে আমরা ধ্রুবতারা, শুকতারার কথা যদি আমি বলি, ধ্রুবতারাকে আমরা দেখব সন্ধ্যার পশ্চিমের আকাশে জ্বলজ্বল করে জ্বলছে, এবং এই শুকতারাকে আমরা দেখব ভোরের পূবের আকাশে, পূর্ব দিকের আকাশে, সূর্যের
উঠার সময় বা সূর্যের উঠার কিছুক্ষণ আগে আমরা দেখব যে এই তারাটা জ্বলজ্বল করছে। সো এই যে তারকাগুলো, এই তারকাগুলোর আবিষ্কার কারা করে? ক্যালডিয় সভ্যতার লোকজন। আর তাদের যে দেবতা ছিল, তাদের দেবতার নাম ছিল হচ্ছে জুপিটার। তাদের দেবতার নাম কি? ক্যালডিয় সভ্যতার দেবতার নাম হচ্ছে জুপিটার। ওকে। এরপরে আমরা দেখি সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা পৃথিবীর প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে। ঠিক আছে? লিখন পদ্ধতি আবিষ্কার করে। সেই লিখন পদ্ধতির নাম হচ্ছে কিউনিফর্ম। লিখন পদ্ধতির নাম কি? কিউনিফর্ম। আচ্ছা, শুধু লিখন পদ্ধতি আবিষ্কার করলেই হবে? লিখতে হবে না কিছু? এই যে আমি লিখতেছি সরে আ সরে অ রস্বই দীর্ঘ এ বি সি ডি, কিন্তু এই যে সম্পূর্ণ যখন একটা নোট লিখলাম তখন এটা কি হলো? একটা জিকের লেকচার শিট হলো। সো ব্যাপারটা হচ্ছে ওরা প্রথম যখন কিউনিফর্ম নামে লিখন পদ্ধতি আবিষ্কার করছে, লিখন পদ্ধতি আবিষ্কার করার পরে কি করছে? একটা গিলগামেশ নামক একটা কাব্য রচনা করছে। ঠিক আছে? যে কাব্য রচনা করছে নাম কি? গিলগামেশ। এরপরে আমরা পাটিগণিত করি না? পাটিগণিতের যে গুণ পদ্ধতি আছে, ঠিক আছে? এই গুণ পদ্ধতিরও আবিষ্কার করছে কিন্তু কারা? সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতাতে কি হয়েছে? এই গুণ পদ্ধতির আবিষ্কার হয়েছে। ওকে, এরপরে আসি যে মিশরীয় সভ্যতা। আচ্ছা, আমরা মিশরীয় সভ্যতাতে আসলে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে নীল নদ। এই নীল নদটা হচ্ছে আফ্রিকার অন্যতম জনপ্রিয় একটা নদী এবং আফ্রিকার মানুষের জীবন জীবিকার সাথে জড়িয়ে আছে এই নদী। এই নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। পৃথিবীর প্রায় সবগুলো সভ্যতাই নদীকে কেন্দ্র করে কিন্তু গড়ে উঠেছিল। সো নীল নদও তার ব্যতিক্রম না। তার জন্ম দিয়েছে কাকে? মিশরীয় সভ্যতাকে জন্ম দিয়েছে। এই মিশরীয় সভ্যতা আবার কি আবিষ্কার করেছে? আবিষ্কার করেছে ৩৬৫ দিনে ১ বছর এবং ৩০ দিনে ১ মাস। এই যে গণনাগুলো ৩৬৫ দিনে ১ বছর, ৩০ দিনে ১ মাস, এই গণনাগুলো শুরু হয়েছে মিশরীয় পদ্ধতি থেকে। আর মিশরের রাজাদেরকে বলা হতো হচ্ছে ফারাও। মিশরের রাজাদেরকে কি বলা হতো? ফারাও। ওকে? তারপরে একটা দেখি হায়ারোগ্লিফিক। আমরা কিউনিফর্ম দেখলাম। এখন দেখবো হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক কোন সভ্যতার লিখন পদ্ধতির নাম? এটা হচ্ছে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতির নাম। মনে থাকবে? হায়ারোগ্লিফিক মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতির নাম। ওকে, সো এরপরে যদি আমরা আসি গ্রিক সভ্যতা। এইটাই একমাত্র পৃথিবীর সভ্যতা যেই সভ্যতাতে নদীকে খুঁজে পাওয়া যায় না, বা নদী বিমুখ সভ্যতা, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা। সো এই গ্রিক সভ্যতার উদ্ভাবন আছে অনেকগুলো। গ্রিক সভ্যতার উদ্ভাবন হচ্ছে জ্যামিতি। আমরা গণিতে যেই জ্যামিতিগুলো করি না, উপপাদ্য, সম্পাদ্য, এগুলো হচ্ছে কি? গ্রিক সভ্যতার আবিষ্কার। তারপরে গ্রিক বিজ্ঞানীরা পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে। ঠিক আছে? গ্রিক বিজ্ঞানীরা কি করে? পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে। এখন আমরা গুগল ম্যাপে লোকেশনে গেলে কিন্তু ১ সেকেন্ডের মধ্যে পৃথিবীর মানচিত্র আমরা খুলে বের করে ফেলতে পারি। কোথা থেকে কোথায় যাব, দূরত্ব কত, কতক্ষণ লাগবে যেতে, জ্যাম আছে কিনা সব আমরা দেখে ফেলতে পারি। কিন্তু প্রাচীনকালে তো এত সুযোগ সুবিধা ছিল না। কিন্তু সেখান থেকে গ্রিক বিজ্ঞানীরা প্রথমবারের মতো পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। যার ফলশ্রুতিতে আস্তে আস্তে আমরা কিন্তু আজকের এই মানচিত্র দেখতে পাই বা মানচিত্রের সুবিধা নিতে পারি। এরপরে চিকিৎসা বিজ্ঞান এবং গণিত শাস্ত্র, এই দুইটাতে গ্রিক বিজ্ঞানীদের প্রচুর বড় অবদান ছিল। পৃথিবীতে গ্রিক বিজ্ঞানীদের অবদান কিসে ছিল? অলমোস্ট জ্ঞানের প্রত্যেকটা শাখায় ছিল। সেটা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান, তারপরে বলতে পারি ইতিহাস, তারপরে বলতে পারি যুক্তিবিদ্যা, তারপরে আমরা বলতে পারি গণিত শাস্ত্র, তারপরে আমরা ফিলোসফি বলতে পারি, মানে দর্শন শাস্ত্র। এই সব কিছু কিন্তু কোত্থেকে আবিষ্কার? সবকিছু হচ্ছে গ্রিস থেকে কিন্তু আবিষ্কার, মানে গ্রিক সভ্যতা। ওকে, তারপরে আমরা দেখি রোমান সভ্যতা। এই রোমান সভ্যতার ব্যাপারটা আসছে ইটালির রাজধানী রোম থেকে। ইটালির রাজধানীর নাম হচ্ছে রোম। এই রোম শহরকে কেন্দ্র করে যে সভ্যতাটা গড়ে উঠেছিল, সেই সভ্যতাটার নাম কি? সেই সভ্যতাটার নামই হচ্ছে রোমান সভ্যতা। ওকে, এই রোমান সভ্যতা, রোমানদেরকে বলা হতো হচ্ছে মাদার অফ অল ল। হ্যাঁ, মানে এরা হচ্ছে আইন প্রণয়ন করতে বা আইন তৈরি করতে খুবই পারদর্শী ছিল, তাই কি বলা হতো? মাদার অফ অল ল। ওকে, তারপরে ওদের একটা কেলোসিয়াম নামক একটা জায়গা ছিল, সেটা হচ্ছে আসলে নাট্যশালা। হ্যাঁ, নাট্যশালা, কেলোসিয়াম নামক একটা জায়গা ছিল। সো রোমান সভ্যতা থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখে ফেললাম। এর পরবর্তীতে আমরা আসবো সিন্ধু সভ্যতা। আমরা ভারতীয় উপমহাদেশের মানুষজন, আমাদের একটা মাত্র সভ্যতা আছে, যেই সভ্যতা আমাদের ইতিহাসে খুঁজে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সিন্ধু একটা নদীর নাম। এই নদীটা পাঞ্জাব
শহরকে ঘিরে বা পাঞ্জাব এলাকাকে, পাঞ্জাব রাজ্যকে ঘিরে চলেছে। এই পাঞ্জাব রাজ্যটা আছে আবার দুইটা দেশে, ভারতীয় অংশেও আছে, পাকিস্তান অংশেও আছে। তার মানে এই সিন্ধু সভ্যতাটা কিন্তু ভারত পাকিস্তান উপমহাদেশের মধ্যেই ছিল। এখন সিন্ধু সভ্যতাতে দুইটা কি ছিল, দুইটা শহর ছিল, যে দুইটা শহর খুবই বিখ্যাত। একটার নাম হচ্ছে হরপ্পা, আর একটার নাম হচ্ছে মহেঞ্জোদারো। এই দুইটা সভ্য মানে এই দুইটা শহরই হচ্ছে সিন্ধু সভ্যতাটাকে রিপ্রেজেন্ট করে আসলে। এখন সিন্ধু সভ্যতার কিন্তু অনেকগুলো প্রকার আছে, মানে সিন্ধু সভ্যতা আবিষ্কার আছে, সরি, আবিষ্কার আছে। এর মধ্যে নগর সভ্যতার উদ্ভব, প্রশস্ত রাস্তা, তারপরে ঘর বাড়ি, শহরের নিরাপত্তা ব্যবস্থা, এরকম আরো অনেক কিছু পাবো। সিন্ধু সভ্যতা আবিষ্কার, এই সিন্ধু সভ্যতাটা আবিষ্কার হয় 1922 সালে। কিন্তু আবিষ্কার মানে হচ্ছে এইখানে যে একটা সভ্যতা ছিল, এইটা বিজ্ঞানীরা, নৃবিজ্ঞানীরা স্পেশালি এটা খুঁজে পাই 1922 সালে, আজ থেকে 103 বছর আগে। এর পরবর্তীতে কোন সভ্যতা যদি দেখি আমরা, সেটা দেখবো হচ্ছে চাইনিজ সভ্যতা বা চাইনিজ সভ্যতা। চাইনিজ, এরা হচ্ছে ইতিহাসে পৃথিবীতে শুরু থেকেই জগৎ বিখ্যাত হয়ে আছে তাদের উদ্ভট বা আশ্চর্যজনক কিছু কাজের জন্য। এর মধ্যে একটা কাজ হচ্ছে তাদের দ্য গ্রেট ওয়াল বা তাদের চীনের সীমানা প্রাচীর, এইটা কি করা, এইটা বানানো। এইটা এত বিশাল করে বানাইছে, এত বিশাল করে বানাইছে, এইটা আসলে পৃথিবীর 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হয়ে গেছে। আর এটা কত লম্বা করে বা কত খানি জায়গা নিয়ে বানাইছে সেটা যদি আমরা দেখি, 21,196 কিলোমিটার। 1 কিলোমিটার হাঁটতে মানুষের যেখানে 15 থেকে 20 মিনিট সময় লাগে, তার মানে 21,000 কিলোমিটার। এটা আসলে বিশাল। আর এই সম্পূর্ণ জিনিসটা বানানো হচ্ছে মঙ্গোলিয়ান ডাকাতদের থেকে বাঁচার জন্য। এরপরে আসি, সন অফ গড বলা হয় চীনার রাজাদেরকে, বলা হতো ওই যে চাইনিজ সভ্যতায় যে রাজারা ছিল তাদেরকে বলা হতো কি, সন অফ গড। এরপরে হোয়াংহো নদী, এটাকে বলা হয় হচ্ছে চীনের দুঃখ। হোয়াংহো নদীকে কি বলা হয়, চীনের দুঃখ। আমাদের বাংলাদেশে একটা জেলা আছে, নাম হচ্ছে কুমিল্লা, তার একটা নদী নাম হচ্ছে গোমতী নদী। এই গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ, আর চীনের দুঃখ বলা হয় হচ্ছে হোয়াংহো নদীকে। আর কনফুসিয়াস ছিলেন হচ্ছে চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক। ঠিক আছে, চীনের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক। আকাশে আমরা যে ঘুড়ি উঠতে দেখি, সেই ঘুড়ির জন্ম কিন্তু চীনে। এরপরে আসি হিব্রু সভ্যতা, এটা দিয়ে আমরা শেষ করব। হিব্রু সভ্যতা, এই সভ্যতাটা যে শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই শহরের নাম হচ্ছে জেরুজালেম। এই জেরুজালেম শহরটা মুসলিম, ইহুদি, খ্রিস্টান তিনটা ধর্মের কাছেই কিন্তু গুরুত্বপূর্ণ। তার মানে তিনটা ধর্মের কাছে যেই শহরটা গুরুত্বপূর্ণ, সেই শহরটাকে নিয়ে কিন্তু বর্তমানেও ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ চলছে। তাই এই শহরটা কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ ছিল, আছে, থাকবে। সো হিব্রু সভ্যতার ব্যাপারটা হচ্ছে হিব্রু ভাষাকে কেন্দ্র করে। এই হিব্রু ভাষা হচ্ছে কি, পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা। হিব্রু ভাষা কি, হিব্রু ভাষা হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন ভাষা। সো এই ছিল হচ্ছে আজকের সভ্যতাগুলোর একটা ছোট সামারি বা সামারি ক্লাস। পরবর্তীতে সভ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আপনারা যারা পরীক্ষা দেওয়ার আগে ক্লাস দেখতে চান, তারা এই 5-6 মিনিটের এই ক্লাসটা দেখতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আজকের মতো সভ্যতার ক্লাসের ইতি এখানেই টানছি। আল্লাহ হাফেজ।